এখনো বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা। সিলেটে পানিবন্দী নিম্নাঞ্চলে লাখো মানুষ। তলিয়েছে ফায়ার স্টেশনও। সুনামগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি। বিশ্ববাজারে কমলেও দেশে আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেলে ৭৫ পয়সা, পেট্রোল অক্টেনের লিটারে বাড়ল ২.৫ টাকা। কাল থেকে কার্যকর। বহুমুখী উদ্যোগের পরও রফতানি বাজারে পিছিয়ে দেশের চামড়া খাত। মুক্তি মিলছে না পরিবেশ দূষণের দায় থেকে। বাজেটে বিশেষ বরাদ্দের পরামর্শ। এবং এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশি জাহাজ। যুক্তরাষ্ট্র রাশিয়াকে পেছনে ফেলে হোয়াইট লিস্টে নাম ওঠায় এই সুযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মোমো, মালয়েশিয়ার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে বন্ধ হচ্ছে দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার এবং আজকে রাত পর্যন্ত অর্থাৎ ৩১ মে পর্যন্ত রাত পর্যন্ত বাংলাদেশি শ্রমিকরা যারা অনুমোদন পেয়েছেন মালয়েশিয়ায় ভিসা এবং ওয়ার্ক পারমিট শুধুমাত্র তারাই হচ্ছে আজকের মধ্যে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। এবং ঠিক শেষ মুহূর্তে আজকে আমরা সকাল থেকে দেখেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো মালয়েশিয়াগামী প্রবাসী যারা কর্মী রয়েছেন তারা বিমানবন্দরে তাদেরকে অপেক্ষা করতে দেখেছি এবং ইমিগ্রেশনের যে দীর্ঘ লাইন সেই লাইন অপেক্ষা করে কিন্তু তারা অবস্থান করছেন। তবে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের এই যে শেষ মুহূর্তে যে যাত্রা সেই যাত্রাকে কেন্দ্র করে আমরা বেশ কিছু অনিয়মের অভিযোগ পেয়েছি। বিশেষ করে যারা যাচ্ছেন তারা বলছেন যে টিকিটের দাম মালয়েশিয়ার ওয়ান ওয়েতে সেখানে ৩৫,০০০ টাকার টিকিটের দাম তারা ৭৫ থেকে ১,২,০০০ টাকা পর্যন্ত তারা কিনতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ শেষ মুহূর্তের এই যাত্রাকে কেন্দ্র করে টিকিটের কালোবাজারির যে অভিযোগ তারা তুলেছেন। পাশাপাশি সরকারিভাবে মালয়েশিয়ার যাওয়ার যেই ব্যয় ধরা হয়েছে ৭৯,০০০ টাকা বাংলাদেশ সরকারি হিসেব মতো তার প্রায় ৩ থেকে ৪ গুণ টাকা করে কিন্তু এই যারা শ্রমিক যারা মালয়েশিয়া যাচ্ছেন তাদেরকে গুনতে হচ্ছে। অর্থাৎ ৩ থেকে ৪ এবং ক্ষেত্রভেদে ৫ লাখ টাকা করে তাদেরকে গুনতে হচ্ছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি উঠেছে যে মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে যে সিন্ডিকেট রয়েছে এবং সেই সিন্ডিকেটের কারণকে কিন্তু অভিবাসন বিশেষজ্ঞরা বাংলাদেশি কর্মীদের জন্য দেশটিতে শ্রমবাজার বন্ধের অন্যতম কারণ বলে আখ্যা দিয়ে আসছেন। এবং শুধুমাত্র ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, মালয়েশিয়ার ২টি আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত প্রায় ২০,০০০ বাংলাদেশি যারা শ্রমিক রয়েছেন যারা কর্মী রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু সেখানে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। সবচেয়ে অভিবাসন বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি যে আশঙ্কার কথা বলছেন এমনকি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তারা যেটা বলছেন যে মালয়েশিয়ার এই শেষ মুহূর্তের ৩১শে মের যেই প্রবেশের বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু প্রায় বিভিন্ন ভুয়া এজেন্সি কিংবা মানব পাচারকারী চক্র তারা প্রায় ২০ থেকে ৩০,০০০ মানুষকে ভুয়া চাকরি সনদ এবং নথি দিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এবং বলা চলে সেই জন্য কিন্তু আজকে শেষ দিনে মালয়েশিয়ার যে শ্রমবাজার ঘিরে বাংলাদেশি শ্রমিকদের যে যাত্রা তা কিন্তু অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। এবং একটি বিষয় সবশেষ যে তথ্যটা জানিয়ে রাখতে চাই যে মালয়েশিয়ার যে শ্রমবাজার সেটি নিয়ে কিন্তু জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে কার্যালয় রয়েছেন সেখান থেকে কিন্তু গত এপ্রিলে একটি বিবৃতি এসেছে। সেই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছিল যে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা মানবতর এবং দুর্বিষহ জীবনযাপন করছেন এবং তাদেরকে ভুয়া চাকরির প্রত্যাশা দিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হয় এবং এই যে জালিয়াতি এবং যে মানব পাচার সেখানে কিন্তু মালয়েশিয়ার এবং বাংলাদেশের যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রয়েছেন তাদের উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত এমন একটি বিবৃতি আসার পরপরই কিন্তু মালয়েশিয়ার সরকার কিন্তু বাংলাদেশ সহ বিদেশি প্রায় ১৪টি দেশ থেকে শ্রমিক। আমরা সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। অন্য প্রসঙ্গ, এখনো ৩টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারা নদীর পানি। সিলেটে পানিবন্দী নিম্নাঞ্চলে লাখো মানুষ। তলিয়েছে ফায়ার স্টেশনও। এই মুহূর্তে সিলেটের সোভানি ঘাটে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল,
গত মঙ্গলবার থেকে উত্তর পূর্ব ভারতের মেঘালয় এবং আসাম রাজ্যের পাশাপাশি সিলেটের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সিলেট অঞ্চলে যে নদ নদীর পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, সিলেট অঞ্চলে যে 5টি উপজেলা, বিশেষ করে গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ সহ বিভিন্ন যে উপজেলা আছে, সেই উপজেলার প্রত্যন্ত গ্রাম কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরী এলাকার সুবানি ঘাট এলাকায়। এই সুবানি ঘাট এলাকার যে মার্কেটটি আছে, রহমান মার্কেট, সেটি কিন্তু তলিয়ে গেছে। এখানে যারা আবাসিক এলাকা যারা বসবাস করছেন বাড়িঘরে, তারা কিন্তু বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে এখানকার বেশ কয়েকজন পরিবারের সদস্যের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন পানির বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তারা বসত করে থাকতে পারছেন না, যার কারণে তারা গ্রামে চলে যাচ্ছেন, অর্থাৎ যেখানে উঁচু স্থান আছে সেই স্থানে তারা চলে যাচ্ছেন। এখান থেকে কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম সিলেটের যে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন বন্যা দুর্গত পরিস্থিতি আগের চেয়ে একটু উন্নতির দিকে, কেননা সুরমা, কুশিয়ারা, সারি এবং পেয়াই নদীর পানি কমতে শুরু করেছে। আবার কোথাও কোথাও সুরমা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু যে শহরাঞ্চলে যে নির্মাঞ্চল সেটি কিন্তু প্লাবিত হচ্ছে এবং উজানে কিন্তু পানি কমার কারণে কিন্তু যারা আশ্রয়কেন্দ্রে এসেছিল তারা কিন্তু ফিরে যাচ্ছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম কী ধরনের তৎপরতা চালানো হচ্ছে। যে সিলেটের জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন প্রত্যেকটি উপজেলাতে 200 বস্তা শুকনো খাবার, 15 টন চাল এবং নগদ 50,000 টাকা করে বরাদ্দ করা হয়েছে এবং যারা আশ্রয় কেন্দ্রে এসেছিল তাদেরকেও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি যারা যে অঞ্চলে পানি কমে যাচ্ছে, আমরা জানতে পেরেছি গোয়াইনঘাট, জকিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে পানি এসেছিল এবং লোকজন যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু অনেকেই পানি কমে যাওয়ার ফলে কিন্তু তারা বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। সার্বিকভাবে আমার কাছে সিলেট নগরীর যে সুবানিবাগ ঘাট এলাকা, সেই বন্যা দুর্গত, এই ছিল আমার কাছে সর্বশেষ। পানিমন্ত্রী মানুষদের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে। আবারও বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। এ দফায় ডিজেল ও কেরোসিনে লিটারে 75 পয়সা এবং অকটেন ও পেট্রোলে লিটারে বাড়ানো হলো 2.5 টাকা। বৃহস্পতিবার নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম 75 পয়সা বাড়িয়ে 160 টাকা 75 পয়সা, 2.5 টাকা বেড়ে পেট্রোল 127 টাকা এবং অকটেন 131 টাকা নির্ধারণ করা হয়েছে। সমন্বয় করা নতুন দাম 1 জুন থেকে কার্যকর হবে। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর কিছুটা কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। কোরবানির ঈদকে কেন্দ্র করে অস্থির মশলার বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এলাচে কেজি ঠেকেছে 4,000-এ। অস্বস্তি কাঁচা মরিচের দামেও। প্রতি কেজি হাঁকানো হচ্ছে 180 টাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, কোরবান সমাগত আর মাত্র 2 সপ্তাহ বাকি, তবে এরই মধ্যে আমরা যদি রাজধানীর পেঁয়াজ, আদা, রসুন এর পাশাপাশি মশলার বাজার পরিস্থিতি বলতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে পেঁয়াজের বাজারে কিন্তু নতুন করে আবার কিন্তু দামের উত্তাপ ছড়াচ্ছে। এর পাশাপাশি হচ্ছে যে আদা রসুনের যে বিষয়টি, সেটিও কিন্তু নতুন করে দামের উত্তাপ আমরা দেখতে পেলাম। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমার কাছে আছে, যদি আমি রাজধানীর কারওয়ান বাজারের কথা বলি, পেঁয়াজ, দেশির যে পেঁয়াজ, সেটি কিন্তু গত সপ্তাহে দাম হাঁকানো হয়েছিল 65 টাকা সর্বোচ্চ, কিন্তু আজকের বাজারে সেটি কিনতে হচ্ছে ক্রেতাকে 75 টাকা পর্যন্ত। যদিও এখানকার যে বিক্রেতাদের, তারা বলছেন যে যেহেতু ভারতীয় জাতের পেঁয়াজ দেশের বাজারে আসতে শুরু করেছে, তবে এরই মধ্যে দাম কমার কথা। কিন্তু যেখানে দেখা যাচ্ছে ভারতীয় পেঁয়াজের ক্রয় মূল্য বা পাইকার থেকে আনতে গেলে 80 টাকা পড়ে যাচ্ছে, সেখানে ভারতীয় জাতের পেঁয়াজ কিন্তু দেশি জাতের পেঁয়াজের থেকে দাম বেশি। কেননা যার কারণে হচ্ছিল কি এখনও পেঁয়াজের বাজারে স্বস্তি আসতে পারেনি পুরোপুরি, এটা আমরা বলতে পারি। তবে অন্যদিক থেকে যে কোরবানকে কেন্দ্র করে আমরা যদি একটু আদা রসুনের কথা একটু যদি বলি, আদা রসুনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে 1 কেজি যে চায়না আদা, সেটি কিন্তু গত সপ্তাহেও ছিল প্রায় 230 টাকা পর্যন্ত, সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রায় 260 টাকা করে। অন্যদিক থেকে আমরা যদি দেশি রসুনের কথা বলি, দেশি রসুনের দামও কিন্তু বেড়েছে 20 টাকা পার কেজিতে। এর পাশাপাশি যে আমদানিকৃত রসুন, সেটিরও কিন্তু দাম বেড়েছে। কেননা রসুনের বাজার যতটুকু প্রভাব বিস্তার করে, সেটি কিন্তু অন্যতম কারণ হচ্ছে কোরবান। আদা,
রসুন এই দুটোরই কিন্তু কোরবানি বিপুল পরিমাণে চাহিদা থাকে। এই চাহিদাকেই পুঁজি করেই কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তাদের যে টাকা সেটা কিন্তু মুনাফা কিন্তু খুব ভালোভাবে লুটে নিচ্ছে, এমন অভিযোগ কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এক্ষেত্রে আমরা যদি একটু অন্যান্য মশলার কথা বলি, এলাচের দামের কথা বলি, লবঙ্গের কথা বলি, সব কিছুরই কিন্তু দাম বাড়তি। এলাচ যেটি ছোটো জাতের এলাচ সেটি ছিল গত সপ্তাহেও আমরা যতটুকু জানতে পেরেছি যে ৩৮০০ টাকা পর্যন্ত ছিল। এখনও পর্যন্ত সেই দামের উত্তাপ কিন্তু প্রায় ৪,০০০ টাকার মধ্যে ছড়িয়েছে। তবে আর অন্যদিক থেকে বলা যায় যে আসলে এই যে পেঁয়াজ, রসুন, আদা, কোরবানকে কেন্দ্র করে অন্যান্য যে সমস্ত পণ্য সব কিছুর কিন্তু দাম বাড়ছে, এটি কিন্তু আসলে দেখার কেউ নেই ক্রেতাদের, এমন কিন্তু অভিযোগ বরাবরের মতো রয়েছে। তার জন্যই প্রয়োজন সরকারের শক্ত হাতে মনিটরিং, এমনটাই কিন্তু ক্রেতারা বলছেন। এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার থেকে। সম্ভাবনার জানান দিলেও তা কাজে লাগাতে পারছে না দেশের চামড়া শিল্প। বহুমুখী উদ্যোগের পরও মুক্তি মিলছে না পরিবেশ দূষণের দায় থেকে। স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়ছে রপ্তানি বাজারে। এই অবস্থায় এ খাতের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন উদ্যোক্তারা। আর সক্ষমতা বাড়াতে আসছে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রপ্তানি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার কৌশলগত কাঠামো হিসেবে 2019 সালে তৈরি করা হয় চামড়া খাতের রপ্তানি রূপরেখা। এতে বলা হয় 2024 সালের মধ্যে এ খাতের পণ্য রপ্তানি করে আয় করা হবে $5 বিলিয়ন বা $500 কোটি। কিন্তু ট্যানারিতে অব্যবস্থাপনা ও করোনার ধাক্কা সামলে উঠে 2030 সালের মধ্যে নতুন করে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে $10 বিলিয়ন। তবে গদবাঁধা এসব টার্গেটের বাস্তবতা বেশিরভাগই ফিকে। ইপিবির তথ্য 2022-23 অর্থ বছরে খাতে আয় হয় $122 কোটি 36 লাখ। আর চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে লক্ষ্যমাত্রা $111 কোটি থাকলেও আয় হয়েছে $87 কোটি 24 লাখ, যা গত অর্থ বছরের একই সময়ে আয় হয়েছিল $106 কোটি। আগের বছরের চেয়ে চলতি বছরে আয় কমেছে $25 কোটি। এমন অবস্থায় 2026 সালে এলডিসি গ্রাজুয়েশনের পর রপ্তানি প্রণোদনা কমানো বা বন্ধে শিল্প বান্ধব পদক্ষেপ নেওয়ার দাবি উদ্যোক্তাদের। 26 সালে যদি ওই জায়গায় পৌঁছাতে চায় আমাদেরকে আরও সময় বাড়িয়ে দিতে হবে, নাহলে উদ্যোক্তা বেঁচে থাকবে না, এক্সপোর্টটা বাড়বে না। এক্সপোর্ট বাড়াতে হলে সময় নিতে হবে, আর একটু সময় নিতে হবে। কোভিডের পরে আমরা খুব স্ট্রাগল করছি যারা আমরা ছোট এবং মাঝারি শিল্প আছি, তো সেই ক্ষেত্রে আমরা চাই যে সরকার থেকে কোনো ইনসেন্টিভ যদি দেওয়া হয়, লাইক কোনো মানে সফট লোন দেওয়া হয়, সেগুলোর ক্ষেত্রে আমার মনে হয় অনেক উপকার হয়। অর্থনীতিবিদরা বলছেন রপ্তানি পণ্য বহুমুখীকরণে আসন্ন বাজেটে বরাদ্দ দিতে হবে চামড়া শিল্পে। আমাদের এখন এই মুহূর্তে বিদেশ থেকে চামড়া আমদানি করে পাদুকা শিল্পটা চালাতে হচ্ছে। তো এই অবস্থাটা কিন্তু আসলে সহনীয় নয়। আমি মনে করি যে এই চামড়া শিল্পের জন্য একটা নতুন ধরনের কোনো ঘোষণা দরকার এই বাজেটে। বর্তমানে জিডিপিতে চামড়া খাতের অবদান 1%-এরও কম। রপ্তানির লক্ষ্য পূরণ সম্ভব হলে বিশ্বে বাংলাদেশ এ খাতে শীর্ষ 10-এ উন্নীত হবে বলে মনে করে বাণিজ্য মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোনো রকম বিধিনিষেধ কিংবা ইন্সপেকশন ছাড়াই এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশের মালিকানাধীন সব জাহাজ। বিশেষ করে টোকিও MOUর সমীক্ষায় যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো উন্নত দেশকে পেছনে ফেলে গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম ওঠায় মিলেছে এই সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টোকিও MOUর সবশেষ তালিকা অনুযায়ী গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম উঠেছে বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোর উপর 257টি ইন্সপেকশন করেছে সংস্থাটি। এর মধ্যে 1%-রও কম নেতিবাচক মার্ক নিয়ে হোয়াইট লিস্টের নাম রয়েছে বাংলাদেশের। হোয়াইট লিস্টে উত্তীর্ণ হওয়া আমাদের পতাকাবাহী জাহাজগুলোর স্ট্যান্ডার্ড যে ডেভেলপ হচ্ছে সেটার পরিচয় বহন করে। অনেকগুলো দেশ যদি জাহাজগুলো গ্রে লিস্টে বা ব্ল্যাক লিস্টে থাকে তাইলে ওইসব দেশে এন্ট্রি দিতে চায় না, কিন্তু এখন যেহেতু হোয়াইট লিস্টে চলে আসছে তাইলে এই ধরনের রেস্ট্রিকশনগুলোতে আর আমাদের বাংলাদেশি জাহাজগুলো পড়বে না। মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলাচলরত পণ্যবাহী জাহাজের মানের পাশাপাশি সুযোগ সুবিধা যাচাই শেষে এই তালিকা তৈরি করা হয়। প্রথমে জাহাজের অগ্নি নির্বাপন ব্যবস্থা, নিরাপদ নেভিগেশন সিস্টেম এবং দূষণ প্রতিরোধে আগাম প্রস্তুতি পরীক্ষা করে তালিকাতে স্থান দেয় আন্তর্জাতিক এই সংস্থা। এটা আমাদের সবার কৃতিত্ব যে আমাদের মেরিন সেক্টর মেরিন ইঞ্জিনিয়াররা আপনার ওই পর্যায়ে জাহাজগুলোকে পরিচালনা করতে পেরেছে দেখে আমরা কিন্তু হোয়াইট লিস্টটাতে এসেছি। তালিকা অনুযায়ী সিয়েরা লিওন এবং মঙ্গোলিয়া সহ 4টি দেশ রয়েছে কালো তালিকায়, আর গ্রে তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া, ভারত সহ 16টি দেশ। এছাড়া সাদা তালিকায় বাংলাদেশ ছাড়াও 35টি সদস্য রাষ্ট্র রয়েছে।
আন্তর্জাতিক যে সমস্ত আইনকানুনগুলো রয়েছে সেটাকে কমপ্লায়েন্স করেই কিন্তু আমরা বন্দর এবং জাহাজ আমরা দুটোই অপারেট করছি। বর্তমানে বাংলাদেশে মালিকানাধীন 99টি জাহাজ সমুদ্র পরিবহন বাণিজ্যে পণ্য পরিবহন করছে। গ্রে লিস্ট থেকে হোয়াইট লিস্টে উত্তরণের ফলে বাংলাদেশি মালিকানাধীন সবগুলো জাহাজে এখন ভিড়তে পারবে বিশ্বের সব বন্দরে, আর তাতে জোয়ার আসবে বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দিনাজপুরের বাজারে লিচুর সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম চড়া। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের নিউ মার্কেট লিচু বাজারে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মার্কেট লিচুর বাজারে কিন্তু লিচু কেনা বেচা জমজমাট। আজকে সব প্রকারের লিচু কিন্তু বাজারে উঠেছে, মাদ্রাজি, বেদানা, চায়না 3, বোম্বে, হাড়িয়া। তবে গত কয়েকদিনের যে বাজার ছিল, আজকে কিন্তু লিচুর বাজার অত্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে। শুরুতে জানিয়ে দিই যে মাদ্রাজি 300 থেকে 320 টাকা প্রতি শ, বোম্বে লিচু 300 থেকে 300-350 টাকা। বিশেষ করে চায়না 3 এই লিচুটির ডিমান্ড অনেক বেশি, এটা বিক্রি হচ্ছে আপনার প্রতি শ 900 থেকে আপনার 1300 টাকা বিক্রি হচ্ছে। আর বেদানা প্রতি শ বিক্রি হচ্ছে আপনার 700 থেকে 950 টাকা। যে বিষয়টি তারা বলছেন যে যেহেতু এবার লিচুর ফলন কম হয়েছে, পাশাপাশি গতকাল কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রায় 20 থেকে 25% লিচু এই ঝড়ে আপনার গাছ উপড়ে পড়েছে, ডালপালা ভেঙে পড়েছে, সেই লিচুগুলো কিন্তু বাজারে আসছে। তবে যারা ক্রেতা, আমরা আজকে দেখছি বাজারে ব্যক্তিগত পর্যায়ে অনেকে লিচু নিচ্ছেন, তারা তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন এদের কাছে তারা লিচুগুলো পাঠাচ্ছেন। তবে দামের ব্যাপারে তারা বলছেন যে গতবারে যে দামে তারা লিচু নিয়েছেন, এবার কিন্তু অনেক বেশি দাম দিয়ে তাদের কিনতে হচ্ছে। পাশাপাশি রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে যে পাইকাররা এসেছেন, এই পাইকারও তারা লিচু নিয়ে তারা আপনার কিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় তারা লিচু প্রেরণ করছেন। তবে লিচুর ফলন কম হয়েছে, এটি যেহেতু জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বলছেন বিরূপ আবহাওয়ার কারণে লিচুর ফলন গতবার চেয়ে এবার অনেক কম হয়েছে। যদিও তারা বলছেন যে 5680 হেক্টর জমিতে এবার লিচু উৎপাদন হয়েছে, এবং যারা লিচু বিক্রি করছে, যদিও যারা লিচু বাগানি এবং চাষি তারা যেটা বলছেন যে গতবার তারা যেটা দাম পাননি, এবার লিচুর ফলন কম হওয়ার কারণে যদিও বাজারে লিচুর দাম অনেক বেশি, তারপরে তারা বলছেন যে মোটামুটি তারা লিচুর দাম পাচ্ছেন। আমার কাছ থেকে লিচু বেচাকেনার সর্বশেষ এই ছিল। লিচু বাজারের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে। দেশের কৃষক ও কৃষিকে এগিয়ে নিতে প্রযুক্তির মেলবন্ধনে কাজ করছে স্টার্টআপ কোম্পানি আইফার্মা লিমিটেড। তাদের সহযোগিতায় স্বাবলম্বী হওয়া খামারিরা চান দেশের অর্থনীতিতে ধারাবাহিকভাবে অবদান রাখতে। পাবনা থেকে ফিরে জিনাতারা যশোয়ার রিপোর্ট। আঞ্জু মনোয়ারা খাতুন লাকি করোনার ধাক্কায় পরিবার নিয়ে হোঁচট খেয়ে স্বপ্ন দেখেছিলেন খামার তৈরির। তবে স্বপ্ন আছে, পুঁজি নেই। সংকটে আশা ছাড়ার আগেই অর্থ সহায়তা নিয়ে হাজির হয় আইফার্মার নামের একটি স্টার্টআপ কোম্পানি। আইফার্মারের বর্গা পদ্ধতিতে মাত্র 2টি গরু নিয়ে যাত্রা শুরু পাবনার নাজিরপুরের এই বাসিন্দার। এই পদ্ধতিতে লাভের 60% তার, 40% পাবে আইফার্মার। 3 বছরের মাথায় গরুর সংখ্যা এখন 150-র বেশি। মাসে আয় লাখ লাখ টাকা। নিজে স্বাবলম্বী হয়েছেন, তৈরি করেছেন 20 থেকে 25 জন মানুষের কর্মসংস্থান। খামারে সব সময়তেই গরু থাকে, আমাদের এই বিভিন্ন পার্টি আসে। 2019 সালে যাত্রা শুরু করা আইফার্মারের কার্যক্রম চলছে দেশের 35টি জেলায়। 4% সুদ হারে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারে পরামর্শ দিয়ে থাকে স্টার্টআপ কোম্পানিটি। উৎপাদনের পর বিপণনের ব্যবস্থাও করে আইফার্মার। অ্যাপের মাধ্যমে ছোট ছোট খামারিরা তাদের পণ্য পৌঁছে দেন স্বনামধন্য প্রতিষ্ঠানে। জানা গেল সরকারের স্মার্ট বাংলাদেশ স্মার্ট কৃষি মিশনের সঙ্গে একাত্ম হয়ে কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করাই আইফার্মারের লক্ষ্য। পানি সম্পদ কর্মকর্তা নিয়ে এসে এখানে লাইভ স্টকের উপর আমরা কৃষি প্রশিক্ষণ দেই, যেখানে কৃষকরা বিভিন্ন রোগের সমস্যার সমাধান পায়। এসডিজি গোল পূরণ করা, পাশাপাশি সরকারের লক্ষ্যকে পূরণ করার জন্য আসলে আইফার্মার কাজ করে যাচ্ছে। স্মার্ট কৃষি তৈরিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা জরুরি বলে মনে করছে কৃষি বিপণন অধিদপ্তর। আমরা কৃষি বিপণন বা কৃষি মন্ত্রণালয়ের 17টা অধিদপ্তর তো আছি, তারপরে আইফার্মারের মতো প্রতিষ্ঠান সারা বাংলাদেশে বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটে যাক,
এটাই আমরা চাই। সেই আঞ্জু মনোয়ারা খাতুন লাকির মাধ্যমে আইফার্মারের সুফল কতটা ভোগ করছে দেশের অর্থনীতি? 1 থেকে 1.5 কোটি টাকার মতো গরু আমি সেল দিয়ে থাকি। আসলে একসময় সামান্য আর্থিক সহযোগিতার জন্য যিনি কোনো খামার তৈরি করতে পারছিলেন না, আজ তার বড় একটি খামার এবং দেশের অর্থনীতিতে ক্ষুদ্র করে হলেও তার অবদান স্বীকার করতে হবে। প্রান্তিক পর্যায়ের কৃষকদের এবং খামারিদের এমন সহযোগিতা দেয়া গেলে তারাই পরবর্তীতে দেশের অর্থনীতিতে কয়েক গুণ ফিরিয়ে দিতে পারবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, পাবনা। নিরাপদ খাদ্য নিশ্চিতে আন্তঃসংস্থার সমন্বয় দরকার বলে মনে করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। বৃহস্পতিবার বিএসএফ এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিতে পুষ্টি ও পারিবারিক উদ্যম অনুশীলনের ভূমিকা শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। চেয়ারম্যান বলেন, ধীরে ধীরে সরকারের সব সংস্থার সহযোগিতার মাধ্যমে দেশে নিরাপদ খাদ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেমিনারে বক্তারা বলেন, ফরমালিন অতি উদ্বায়ী পদার্থ, যার কারণে ফলমূল সংরক্ষণে ও পাকানোর ক্ষেত্রে ফরমালিনের কোনো ভূমিকা নেই। বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের 11তম আসরের উদ্বোধন করল বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবেদন করে প্রজেক্ট থেকে সেরা 7টি প্রজেক্ট নির্বাচন করে প্রত্যেক বিজয়ীকে 2 লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়। দেশের স্থপতিদের মূল্যায়নের অংশ হিসেবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানান বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর। স্টিলটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের বার্ষিক ডিলার কনফারেন্স 2023-24 অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ের একটি হোটেলে এই কনফারেন্সের আয়োজন করা হয়। এতে স্টিলটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান ইব্রাহিম দাউদ মামুন ইমরান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাজ, ডিরেক্টর আলামিন মুর্শেদ এবং সিইও ওমর বিন আজিজ বেগ সহ বাংলাদেশের শতাধিক ডিলার উপস্থিত ছিলেন। তারা স্টিল ইন্ডাস্ট্রি খাতের সম্ভাবনা ও প্রসার নিয়ে বিশেষ আলোচনা করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনো বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা। সিলেটে পানিবন্দী নিম্নাঞ্চলে লাখো মানুষ। তৈরি আছে ফায়ার স্টেশনও। সুনামগঞ্জের পরিস্থিতির কিছুটা উন্নতি। এবং বিশ্ববাজারে কমলেও দেশে আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেলে 75 পয়সা, পেট্রোল অক্টেনে লিটারে বাড়ল 2.5 টাকা। কাল থেকে কার্যকর। এ ছিল এই সময় বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ কনক আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।